হেড করে উঠেন না। আওয়ামী লীগ জানে যদি আওয়ামী লীগ নির্বাচন করে তারা সব আসনে জিতবে। আমরা দেখেছি কি রাজনৈতিক দলগুলি জানে যে কোথায় তাদের কতটুকু স্ট্রেংথ, সেই অপটিমাম স্ট্রেংথকে ধরে তারা একটা ম্যাপ প্রণয়ন করে। যেমন নাসিরউদ্দিন পাঠকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন দল গঠন করেন বা দল গঠন করার আগেই আর্থিক স্বচ্ছতার বিষয়ে আপনারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়েবসাইটে সেটি উঠবে, কে আপনাদেরকে চাঁদা দিচ্ছে কে দিচ্ছে না সেটির আসলে কতদূর আপনারা এনসিপি থেকে যারা এনসিপির কেন্দ্রীয় নেতা আছে তারা বেতন নেন কিনা, যদি বেতন না নেন তাহলে আপনাদের চলে কিভাবে, আপনারা কিভাবে আপনাদের পেশাগত জীবন কিভাবে নির্বাহ করেন? জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আর্থিক স্বচ্ছতা। অনেকগুলো ভালো কোশ্চেন আপনি করেছেন যেগুলো নিয়ে পিপলের মধ্যে একটা কনফিউশন রয়েছে। জি, তো আমি প্রথমে যেটা যে বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ এটা আপনার কাছে প্রশ্ন না, এটা কাজল ভাইয়ের কাছে প্রশ্ন না, এটা আমাকে 30 সেকেন্ড বলতে দিতে হবে। জি জি, যেটা হলো নাই বলতো বিএনপির ভোট ব্যাংকটা এখানে কমে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো বাংলাদেশে কি এখন জিয়াউর রহমান খাল যে খালগুলো কাটছে এগুলো কি আছে? 2001 থেকে 6 পর্যন্ত যে দুর্নীতি করছে, খাল নাই, বিল নাই, ভারতীয় ধানের বীজ, বাংলাদেশে কোনো বীজ নাই, অথচ হলো প্রতীক হলো ধান, তো কি দিয়ে ভোট পাবে? এই জন্যই আমি বলি এটা নিয়ে আরেকদিন টকশো করব না জনাব পাটোয়ারি, আরেকদিন টকশো করব না, আরেকটা জিনিস করব না। আপনি শুধু এনসিপির বাংলাদেশে বিএনপির হলো সমর্থক। আমি যেটা স্টাডি করলাম 75 থেকে পরবর্তী জিয়াউর রহমান দল গঠন করলেন, খালেদা জিয়া আসলেন, 90-এ ওনারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন 1 থেকে 6 পর্যন্ত। 25-30-এর উপরে ওনাদের ভোট নাই। 25-30 হলে তো 90টা আসনে হয়। আমি যেটা বললাম এটা কি কাজল ভাই ল করছেন এতটুকু বুঝতে পারেন না নাকি? এটাও আমার থেকে বুঝতে হবে আপনার। তারপরে আসি যে আমি বলেছি 300টা আসন আর কথা। দেখেন খালিদ ভাই একটা জিনিস বুঝেন, আমরা যখন রাজনৈতিক দলের প্রার্থী দিব আমরা তো 300 আসনেই দিব। এখন আমি বললাম 150টা, ওই ছোট দল তোকে 2টা দিব, ওকে তোকে 3টা দিব, তা আমি তো 300 আসনে জেতার জন্যই প্রার্থী দিব। এটা কেমন রাজনৈতিক দল? আপনি 300 আসনে জেতার জন্য প্রার্থী দিতেছেন না, একটা লোকের ডামি দাঁড় করায় দিচ্ছেন, ওরে দিয়ে ওরে জিতাবেন। এই সংস্কৃতি থেকে ভাই আপনাদেরকে বের হতে হবে। আমি বললাম যে আমাদের 200 আসন জিততে হবে, 200 আসন বাকি 100 জনের ভিতরে থাকবে। ভাই কে না কে জিতবে, ওই 200 জনের মধ্যে কি আমার নামটা? আমরা দেখেছি কি রাজনৈতিক দলগুলি জানে যে কোথায় তাদের কতটুকু স্ট্রেংথ, সেই অপটিমাম স্ট্রেংথকে ধরে তারা একটা ম্যাপ প্রণয়ন করে। যেমন আওয়ামী লীগ জানে যদি আওয়ামী লীগ নির্বাচন করে গোপালগঞ্জে তারা সব আসনে জিতবে, তেমনি বিএনপি জানে তার স্ট্রেংথ আছে বগুড়ায় সব আসনে জিতবে। আমি খুব জেনারেলাইজ কথা বললাম। এরকমভাবে কোন কোন আসন তাদের একেবারে সবুজ, কোনটা একটু গ্রে, কোনটা লাল, সেরকমভাবে তারা করে। সেই জন্য প্র্যাকটিক্যালি বিএনপি ভোটের আগে 2001 সালের ভোটের আগে সেইটার ব্যাপারটা আমি পুরোপুরি দেখেছিলাম বলে আমি জানি। তারা নির্বাচন হওয়ার আগেই তারা জানতো যে নিরপেক্ষ নির্বাচন হলে তারা কতটা আসনে তারা নিশ্চিত জয়লাভ করবে। মাঠের তো আসেই সেরকম ভাবে সেটা বলে আর কি। আচ্ছা, আমরা আরেকদিন কথা বলবো না জনাব পাটোয়ারি, আরেকদিন কথা। এরকম বিএনপি এই ডেটা ভিত্তিক ভোটের ম্যাপিংটা স্মার্টলি আসলে আওয়ামী লীগেরা আগে শুরু করেছে, মানে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল হওয়ার আগে শুরু করেছে, যেটাকে হাওয়া ভবন কেন্দ্রিক যেটা 2001 সালে বলা হয়, সেই ডিজিটাল ম্যাপিংটা সেটা এখানে জানি খালিদ ভাই, এগুলো জানি কোন এজেন্সির মাধ্যমে করছে এগুলো আমরা জানি। জি জি, এখন তারা ওই এজেন্সিগুলোকে হায়ার করতেছে তাও আমরা জানি। ফ্যান্টাস্টিক। আপনি যদি আপনাদের দলের কথা, এখন হলো আপনাদের দলের কথা, হ্যাঁ এখন হলো যে ভারতীয় যে বিজেপি যেটা বলেছিল জনসংঘ যখন ছিল অথবা জনদলটা যখন ছিল, জনদল কয়টা আসনে চিন্তা করেছিল? এবং 1990 সালের আগে বিএনপির কি অবস্থা? প্রার্থী খুঁজে পাওয়া যায়, কিন্তু তাদের একটা স্বপ্ন ছিল, জিয়াউর রহমান স্বপ্নটা দেখিয়েছিল। আমি খালেদা জিয়া খুবই রেসপেক্ট করি, আমি ওনার সাথে পার্সোনালি দেখা করেছিলাম, আমার স্বপ্ন ছিল যে ওনার সাথে কিছু জিনিস আমি শেয়ার করবো, জিজ্ঞেস করবো। নাসিরউদ্দিন, আপনি বিএনপি থেকে এনসিপিতে আসেন, বিএনপি থাক, বিএনপিতে আরেকদিন কথা বলবো। সত্যি আপনি এনসিপিতে আসেন, এনসিপিতে আপনাদের না এটা তো এই যে রুহুল কুদ্দুস ভাই, যে একটা মানে ওনার মতো সিনিয়র লয়ার, আমাকে আজকে একজন বলছে যে ওনাকে সম্মান দেওয়ার জন্য, কারণ উনি নাকি সামনে হলো লয়ার সেক্টর নিয়ন্ত্রণ করবে, পরে নাকি মামলা টামলা খেলে উনি আমার আরো বেশি করে ঢুকায় আর একবার কি আপনি খোঁজ নিলে জানতে পারবেন। সরি টু সে, আপনি রেসপেক্ট করতাম, আপনি যে শব্দ আজকে চয়ন করেছেন আপনি এটা এক্সপ্যান্ড করবেন, 1 নাম্বার। 2 নাম্বার জিনিসটা হলো আপনি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের কথা বলেছেন, এই যে বালখিল্য যে একটা শব্দ ব্যবহার করেছে উনি, এবং এটা উনি সিনিয়র লয়ার হিসেবে, লার্নার পারসন হিসেবে উনি লন্ডন থেকে এডুকেটেড হয়েছে এবং সেখানে যথেষ্ট আমার মনে হয় যে শব্দটা এক্সপ্যান্ড করা উচিত। জি, আর্থিক খাত, ফাইন্যান্সিয়াল কোশ্চেন। জি
আচ্ছা ফাইন্যান্সিয়াল কোশ্চেন আপনি কথা বলেছেন। আচ্ছা বেঁচে কাজ আপনি বলেছেন আমি একটু এগুলো আপনি বলতে পারেন না। জি, 2 নম্বর জিনিস হলো ফাইন্যান্সিয়াল যে বিষয়টা, সেটা হলো যে আমরা একটা নীতিমালা করেছিলাম। নীতিমালার মধ্যে আমরা এনেছিলাম আমাদের দুইটা জিনিসকে মিক্সড করতে হবে। মিক্সড করতে গিয়ে আমার যে পলিটিক্যাল কালচার রয়েছে সেটার জন্য আমরা স্টাডি করার জন্য নির্বাচন কমিশনের আরপিওটা স্টাডি করলাম। সাউথ এশিয়াতে যে পলিটিক্যাল পার্টিগুলার যে ফাইন্যান্সিং সিস্টেম সেটা নিয়ে স্টাডি করি। আমরা ভারতে গিয়ে যেটা পাইলাম সেটা হলো রাহুল গান্ধীর কিন্তু যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, এটা হলো বিজেপির মোদি হলো ফ্রিজ করে রেখেছিল। বিজেপি আমারই বন্ড ছেড়েছিল। আমরা একটা সুন্দর মডেল আবার হলো মালয়েশিয়াতে গিয়েছি। মালয়েশিয়ার যে তরুণ প্রজন্ম তারা ফাইন্যান্সিয়াল মডেলের ক্ষেত্রে নতুন একটা ধারা নিয়ে এসেছিল। থাইল্যান্ডের একটা তরুণদের একটা পার্টি, মুভ ফরওয়ার্ড পার্টি, আপনি শুনেছেন 167টা সিট পেয়েছিল। তাদেরও তো ফাইন্যান্সিয়াল একটা মডেলে তারা সিস্টেম নিয়ে এসেছিল। আর বর্তমানে আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বলা হয়ে থাকে এওসি কে। এওসি একজন বারটেন্ডার ছিলেন, খুবই স্ট্রাগল লাইফে ছিলেন, তার ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স খুবই স্ট্রং। এবং আপনি যে আমদানির কথা বলেছিলেন যে আপনি টকশোতে গত, তারও ফাইন্যান্সিয়াল আমি ব্যাকগ্রাউন্ড দেখলাম খুবই স্ট্রং এবং ক্লিন। স্ট্রং বলতে আমরা হাজার হাজার কোটি টাকার মালিক বুঝা ওইটা নাই, খুবই ক্লিন এবং তার ট্র্যাক রেখেছে। আমরা যখন দল গঠন করলাম আমরা খুবই একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে স্ট্রাকচার গুলোতে বিভিন্ন দল, বিভিন্ন বিএনপির এমপি গুলো অফার করতেছিল যে আমাদের সাথে আসো, ব্যবসা করো, কোথায় থেকে ইলেকশন করবা, কি করবা, দল চালাবা কিভাবে, বিভিন্ন দেশ আমাদেরকে বলতেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলতেছে। আমরা নো, আমরা কোনোটাতে যাব না। তখন আমরা ইয়েল ইউনিভার্সিটি, এমআইটি ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডের যারা বাংলাদেশি ডায়াসপোরা আছে তাদের সাথে যোগাযোগ করলাম, হাউ ক্যান আই সলভ দিস ম্যাটার। তারা আমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল মডেল বানিয়ে দিল। আমরা সেই ভিত্তিতে গিয়ে আমাদের সেই রিসার্চ বেসড যে ফর্মটা আছে আমরা সেটা অবমুক্ত করলাম। আমরা ক্রাউড ফান্ডিং এ গেলাম, আমরা টি শার্ট, ব্যাগ, বিভিন্ন জায়গায় জনগণের কাছে গেলাম। অর্থাৎ আমরা যেহেতু এখনো আর্মির এস্টাবলিশমেন্ট ভাঙতে পারি নাই, আমাদের ব্যুরোক্রেসির এখন এস্টাবলিশমেন্টের যেটা আওয়ামী এস্টাবলিশমেন্ট ভাঙতে পারি নাই এখনো, মিডিয়ার এস্টাবলিশমেন্ট ভাঙতে পারি নাই এখনো, অর্থাৎ এগুলোকে চেঞ্জ করতে পারি নাই। জনাব পাটোয়ারি, আমরা এই জন্য হলো জনগণমুখী হলাম, এই জন্য আমরা ফাইন্যান্সিয়াল রাইট সেগুলো আমরা জানি, সেটা ওয়েবসাইটে প্রকাশ করার কথা ছিল, সেটা কি আপনারা করতেছেন? জি, আমাদের ওয়েবসাইটে আপনার ট্র্যাকিং এ সবগুলো বিষয় আছে। সেখানে হলো আমরা আবার জনগণকে একটা জিনিস হিসাব মিলিয়ে দিত, অর্থাৎ আমাদের ডেবিট ক্রেডিটটা মিলিয়ে দিত, যেটা হলো আমাদের কাছে আমাদের। জি, সেটা আপনারা দিচ্ছেন। ওকে, আর আপনারা কি এটা হলো ডেভেলপ হচ্ছে আমাদের, মানে যত টাকা উঠতেছে, মানে আমাদের যত অ্যাকাউন্ট থেকে ঢুকতেছে সেই জিনিসটা কত খাতে কোথায় খরচ হচ্ছে আমাদের ওয়েবসাইট হলো দুই পাশে থাকবে। সেটা কি নতুন টাকা নাকি আপনারা রূপায়ণে যে বিল্ডিং আছেন সেটার ভাড়ার টাকা, আপনারা যে ইফতার পার্টি করছেন সেটার টাকা? ভাই আপনি যে এক একটা কথার মধ্যে এলিগেশন দিয়ে থাকেন, না আমরা সেগুলিও কি আপনারা দিবেন কিনা ভাই? সেগুলো আপনারা দিবেন কিনা, ওয়েবসাইটে থাকবে কিনা যে আপনারা এই ভাড়া টাকাটা কিভাবে দেন? রূপায়ণ টাওয়ার, এখন রূপায়ণ টাওয়ার বললে পিপলের একটা পারসেপশন সৃষ্টি হয়। অনেক রিকশাওয়ালা আপনারা যেভাবে প্রতিক্রিয়া জানান সেই কারণে পারসেপশন সৃষ্টি হয়। পাটোয়ারি যেভাবে প্রতিক্রিয়া জানান, এটা যদি খুব স্বাভাবিকভাবে নিতেন যে হ্যাঁ বাড়ি ভাড়ার টাকা যেখান থেকে দেই ছেড়ে দিব, কিন্তু এটা হচ্ছে কি আপনারা একদম ছেদ করে ওঠেন। এই আওয়ামী লীগের লোকদের এরকম ছেদ করে উঠতে দেখতাম, যাই জিজ্ঞেস করতাম আপনি গাড়ি পাইলেন কই, সাদ্দাম আপনি গাড়ি পাইলেন কই, ছেদ করে উঠলো। বাড়িটা তো ভাড়া নিছে, বাড়িটা তো ভাড়া নিছে, ভাড়ার টাকাটা প্রকাশ করবেন কিনা? রেটরিক নেবেন না, এটা হলো আপনার প্রতি রিকোয়েস্ট। আচ্ছা, রেটরিক না, বাড়ি ভাড়ার টাকাটা দিবেন, যে এখানে পার্টি অফিস আছে সেখানে টাকাটা দিবেন আপনারা, মানে প্রকাশ করবেন? জি, আমরা ভাড়া দিচ্ছি, সেটা প্রকাশ করবেন কিনা? আপনারা বলছেন যে আপনাদের আর্থিক সকল স্টেটমেন্ট সবার সামনে উন্মুক্ত থাকবে, সেটা থাকবে কি? আমরা প্রকাশ করব। কবে থেকে থাকবে? আমরা প্রকাশ করব। আমরা ফাইন্যান্সিয়াল এখানে যে বিষয়টা হয়েছে, যিনি এই আমরা যে জায়গা আমাদের অফিসটা আছে, যিনি ওইটার মালিক উনিও বিএনপির সাথে সংশ্লিষ্ট, খুবই ভদ্রজন পারসন, মানে পচা বিএনপি না, ভালো বিএনপি। উনি বলছেন আমার পরিচয় ওইভাবে পাবলিশ করিও না, ওনার পরিচয়টা তো আমার গোপন রাখতে হবে। উনি যেহেতু আমাদের কাছে রিকোয়েস্ট করছেন একটা তারিখ, আমরা পার মান্থ বলতে চাই এই তারিখের মধ্যে আপনারা এটা জনগণের কাছে প্রকাশ করবেন। আমার কোনো উৎসাহ নাই, আমরা আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমাদের ট্র্যাকটি ফাইন্যান্সিয়াল যিনি পার্টি গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনাদের আয় ব্যয়ের হিসাবটা আপনারা জনগণের কাছে প্রকাশ করবেন, তাই তো? জি, আমরা এটা পাবলিশ করে দিই। আচ্ছা, আপনারা কি কোনো বেতন নিতেছেন কেন্দ্রীয় নেতারা? এই আমাদের এখানে একটি কথা এসেছিল যে মানে জামায়াত ইসলামীর বাংলাদেশের যে মডেলটা,
এটাতে হলো মানে তাদের একটা বরাদ্দ থাকে। আবার বিএনপির এটা হলো বুর্জোয়া পলিটিক্স এর এই ক্ষেত্রে হলো পার্সন টু পার্সন এই জিনিসটা মেনটেন করে। আর বড় ভাইকে হলো বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে দেয়। তো সেই জন্য আমরা চিন্তা করছি যে আমরা আইডিয়া কেন্দ্রিক রাজনীতি করবো, এখানে কোনো ভাইয়ের রাজনীতি করবো না, কোনো প্রবাসী ব্যক্তির রাজনীতি করবো। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম এই ধরনের কোনো ফেলোশিপ প্রোগ্রাম চালু করা যায় কিনা। সেখানে আমাদের একটা প্রপোজিশন এসেছিল যেটা বিভিন্ন কান্ট্রিতে আছে। তো আমরা আবার সেটার ক্ষেত্রে আরো একটা কনসিডারেশনে নিচ্ছি, যদি ফেলোশিপ দিয়েই থাকি অনেকে আবার এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। অনেক লোক হার্ট থেকে তো রাজনীতি করতে চায়, মানুষের ভরসা থেকে তো ওই জায়গাটা করবে না। হাউ ক্যান আই সলভ দিস? এটার জন্য আমরা আবার আরেকটা রিসার্চ আমাদের ঢুকতে হচ্ছে। উইল সলভ দিস এভরি ম্যাটার। যতগুলো কোশ্চেন আসছে ভাই, যতগুলো দিবেন আমরা সব ডিল করে সামনে যাব ইনশাআল্লাহ। সেই জায়গাটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আপনি বিএনপির কোন নেতাকে, প্রধান নেতাকে তার আয়ের উৎস আপনার মানে আমাকে বলেছেন যে খালেদ মহিউদ্দিন আপনার বাবাও জিজ্ঞেস করতে পারবে না কখনো। আমার বাবা আসলে জিজ্ঞেস করতে পারবে না, তিনি মারা গেছেন 1989 সালে, তার পক্ষে জিজ্ঞেস করা সম্ভব না। কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই সেটি জিজ্ঞেস করি। আপনাদের যদি সময় সুযোগ হয় আপনারা এটি দেখে নেবেন। জুলাই মাসের অন্তত 4টে অনুষ্ঠান আমি করেছি যেগুলি ইউটিউবে আছে, সে সময়ের সেই মানে গত বছর জুলাই মাসে, সেগুলো আপনারা নিশ্চয়ই দেখে নিতে পারেন। অনেকেই প্রশ্ন করেছেন। এখন আমি প্রশ্ন করতে চাই জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যে প্রশ্নটা আমি করে রেখেছিলাম যে যেহেতু এখন এন্টি ইন্ডিয়ান জায়গাটা স্ট্রংলি ভাগ হয়ে গেছে, সেজন্য বিএনপির ভোট কমবে কিনা, এক। দুই হচ্ছে যে বিএনপি এনসিপিকে তো এটা বলতে হয়েছে যে তারা তাদের সকল আয় ব্যয়ের উৎস পাবলিকলি এটা প্রকাশ করবে, বিএনপি এটা প্রকাশ করবে কিনা এক নাম্বার কথা। আমি বিএনপির ওয়েবসাইটে প্রতিদিন যাই, আমি এরকম কোনো কিছু লক্ষণ দেখি না। এবং বিএনপির শীর্ষ নেতারা কিভাবে জীবন নির্বাহ করেন, আমি যেমন গত প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদকে প্রায় জিজ্ঞেস করতাম যে তারা মানে ফার্স্ট ফ্যামিলি অর্থাৎ শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত কিনা, তাদের আয়ের উৎস কি, তেমনভাবে আপনাদেরও জিজ্ঞেস করতে চাই যে আসলে মানে জনাব তারেক রহমানের আয়ের উৎস আসলে কি। আপনি বাংলাদেশের সবচেয়ে, আমার ধারণা এখন সবচেয়ে বেশি আয় যারা করেন সেই আইনজীবীদের একজন, আপনি জানেন যে আয় এবং ব্যয় কাকে বলে, এটা কিরকম ঘটনাটা একটু যদি বলেন আমাদেরকে। না, আপনি যেমনটি বললেন বিএনপির একজন প্রতিনিধি হিসেবে, আমিও তো বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাকে জিজ্ঞেস করেন। আমার একমাত্র পেশা আইন পেশা। আপনারা জিজ্ঞেস করে তো আপনি তারেক রহমানের কথা বলেন। আপনি কি করেন আমি জানি। শোনেন, আমার দলের নেতা তাকে এই প্রশ্নটা আপনি করবেন। আমার মনে হয় বাংলাদেশে তৈরি হয়েছে, তাকে তো আমি পাই না আজকে না, কিন্তু আপনার মাধ্যমে আপনি বলে রাখি তাকে আমি পাই না আজকে না, কিন্তু তিনি যখন টিভিতে নিষিদ্ধ, কেউ তাকে টিভিতে দেখায় না, সেই গত 5 বছর 6 বছর 7 বছর ধরে আমি তার একটা ইন্টারভিউ জন্য আপনাকেও আমি বহুবার বলছি, ইউ নো দ্যাট। এবং আমি আপনাকে বলি, সুতরাং আমার দলের নেতা তার নিশ্চয়ই তিনি বৈধ উৎস এবং আছেন, এবং এই প্রশ্নটি তাকে করবেন। এই ব্যাপারে আমি এতটুকু বলতে পারি, আমাদের নেতা এবং তিনি তার পরিবারের সদস্য এবং তাদেরকে একজন বিএনপি নেতা বলেছেন যে ডক্টর জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান তারা যেহেতু আয় করেন, সুতরাং তারেক রহমান সাহেবকে রাজনীতির দিকে মনোযোগ দিলেও চলে। আমি তো এতটুকুই বললাম যে তাদের পরিবারের অন্যান্য সদস্য কর্মক্ষম উপার্জনক্ষম মানুষ আছে, এর বাইরে আমাদের মনে হয় বিষয়টি তাকে জিজ্ঞেস করেন। আপনি যে কথাটি বলছিলেন সে কথাটি নাসিরউদ্দিন পাটোয়ারির যে সমস্ত কথাগুলো সেগুলো মোর অন থিওরি। আমি নিজে থিওরিতে অতটা চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করেই আমি একটা মন্তব্য করার চেষ্টা করি। যেমনটি আপনি বলেছেন, এটা বাস্তব কথা যে আমি সে কথা বলছিলাম যে আওয়ামী লীগ বিরোধী যে শিবির, সেই শিবিরের নেতৃত্ব দিত বিএনপি। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই শিবিরের ভোটের মধ্যে তো অবশ্যই একটা টানাপোড়েন থাকবে, এবং এই টানাপোড়েনটা থাকাটা অত্যন্ত স্বাভাবিক, এটা গণতন্ত্রের সৌন্দর্য। আপনি তারেক রহমানের বক্তব্য রেফারেন্স দিয়ে যে কথাটি বারবার বলছিলেন, যে তিনি বলছেন আগামী নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অনেক কঠিন হবে। এই কঠিনের একটা কারণ হচ্ছে ভোটারদের মন জয় করা। আপনি আমাদের দলের নেতার বক্তব্য থেকে এই কথাটা কিন্তু স্পষ্টত যে মানুষের ভোটারের মন জয় করার মাধ্যমেই তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এটা বাংলাদেশের মানুষের জন্য একটা আশ্বস্ত হওয়ার বিষয়। তার দলের নেতৃবৃন্দকে যখন তিনি এভাবে অ্যালার্ট করেন, প্রকারান্তরে এই কথাই বোঝাতে চান যে ভোট ছাড়া অন্য কোন প্রক্রিয়ায় আমাদের রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাওয়ার কোনো সুযোগ নেই। দ্যাট ইজ প্লেন এন্ড সিম্পল। এই প্লেন এন্ড সিম্পলের ক্ষেত্রে অনেকগুলো অংশীদার, আপনি যেমনটি বললেন, কদিন আগে গত শনিবারের মধ্যে আপনার সৌরদ্দি উদ্যানে সমাবেশ হলো। 1 মিনিটে যদি শেষ করেন।
আগামী নির্বাচনকে সামনে রেখে অনেক রকমের হিসাব নিকাশ তো হবেই, এবং এই যার যা রাজনৈতিক অবস্থান থেকে সে তার দলের হিসাব করবে, বড় দল হিসেবে তার একটা হিসাব করবে। এমন তো হতে পারে যে বিএনপি চিন্তা করছে, যেটা বিএনপির অন্যতম পলিসি ছিল, যেটা 31 দফা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছিলেন, যে আমরা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সুযোগ পেলে, রাষ্ট্রকে সেবা করার সুযোগ পেলে সমস্ত রাজনৈতিক দল এবং শক্তিদেরকে আমরা ইনভলভ করব। বিএনপি কিন্তু প্রথম দিকে বিএনপি কিন্তু জাতীয় সরকার করার কথা সুস্পষ্টভাবে বলেছে। বিএনপি আরেকটি কথা বলেছে, আপনি খেয়াল করে দেখুন, জাতীয় সংসদ কাদর ভাই, এই জাতীয় সরকারটা অনেকটা জাতীয়তাবাদী জাতীয় সরকার হবে, তাই তো? মানে আপনার যাকে পছন্দ তাকে আপনি নেবেন। আপনি তাই যদি হয়ে থাকে, তাহলে কেন বিএনপি এককভাবে পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা যাবে? বিএনপি তো দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ, শিক্ষিত মানুষ, এই সমস্ত মানুষদেরকে ইনভলভ করানোর জন্য উচ্চ কক্ষের বিধান বিএনপি মেনে নিয়েছে, এবং বিএনপি নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য, সংসদে নারী আসন বাড়ানোর জন্য 100 কাজল ভাই, এইটা আরেকদিন আপনি কেন্দ্রীয় সদস্য হিসেবে আমরা আরেকদিন আপনার কাছে স্পষ্ট শুনবো। আর্থিক স্বচ্ছতার প্রসঙ্গটা যদি আপনি একটু বলেন, যে আর্থিক স্বচ্ছতার জায়গাটা এই কাছে আমি আপনাকে বলি, আমি যতটুকু পার্টি হিসেবে, আমি ইফ আই এম নট রং, যতটুকু আমার জানা মতে প্রত্যেকটা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রত্যেক বছরের আয় ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। আমার জানা মতে বিএনপি গত বছরের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনকে জমা দিয়েছে।